অর্থাৎ ছোটবেলা থেকে আমাদের বয়স যখন 5 থেকে 7 বছর বা 0 থেকে 7 বছর, এই সময় আমাদের মাথায় যে ধরনের চিন্তাগুলো আমাদের ফ্যামিলি সারাউন্ডিংস আমাদের মধ্যে দিয়েছে, ওইটাই কিন্তু প্রোগ্রাম রান হচ্ছে, ওই রেকর্ডিংই আমার লাইফে বাঁচতেছে। তাহলে প্রথমত ওই রেকর্ডিং জিনিসগুলো ডিলিট করে নতুন জিনিস আমাকে ইনপুট দিতে হবে। তাহলে নতুন কি কি জিনিস ইনপুট দিব, এরকম 5টা এক্সাম্পল আমি দিয়েছি, আপনারা নিজেদের মতো এগুলো খুঁজে খুঁজে আরো বের করবেন। ওয়েলথ ইজন্ট ম্যাজিক, ইটস এ মাস্টারি। টাকা পয়সা অর্জন কোনো ম্যাজিক না, এটা ভাগ্যের উপরও নির্ভর করে না টাকা পয়সা। এখন অনেকে বলবেন যে না এটা কি বললেন, ভাগ্যের উপরই তো নির্ভর করে। ভাই এটা আমি বলি না, আল্লাহই বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরা রাদের 11 নম্বর আয়াতে বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতি বা ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা সচেষ্ট হয়। তাহলে আল্লাহও পরিবর্তন করবেন না আপনি সচেষ্ট না হলে, কারণ আল্লাহ পৃথিবীতে সিস্টেম ছাড়া কোনো কাজ করে না। আল্লাহ চাইলে এখানে এই বিল্ডিং এর ইয়া ভেঙে কোটি কোটি ডলার ফেলতে পারে, কিন্তু করবে না, এটা সিস্টেমে পড়ে না। সিস্টেমটা আপনাকে বিল করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে দিতে পারবে। সো ওয়েলথ ইজ নট আ ম্যাজিক, ইটস এ মাস্টারি। তাহলে আমরা প্রথম নাম্বার 1 যেটা দেখি, লাই, যে মিথ্যাটা, লাই সিটি আমরা বসবাস করেছি। লাই নাম্বার 1, ইফ আই ওয়ার্ক হার্ডার আই উইল মেক মোর মানি। আমি যদি কঠোর পরিশ্রম করি তাহলে আমি অনেক টাকা আর্ন করব। দিস ইজ দ্য বিগেস্ট লাই, আমরা যেটা ছোটবেলা থেকে শিখে আসছি। কেন? কারণ যদি পরিশ্রম করে মানুষ ধনী হতো, তাহলে ঢাকা শহরের দিনমজুর রিক্সাওয়ালা যারা বা সদরঘাটের আহ কুলি যারা, তারা পৃথিবীর ধনী 10 জন ধনীর মধ্যে একজন থাকতো। তাহলে শুধু পরিশ্রম শারীরিক করলে হবে না, শারীরিক পরিশ্রমের সাথে ব্রেইন এবং মাইন্ডকে যতক্ষণ না অ্যালাইন করবেন, শারীরিক পরিশ্রমকে আমরা বলি হার্ড ওয়ার্ক, আর এটার সাথে যখন ব্রেইনকে যোগ করবেন তখন হবে এটা স্মার্ট ওয়ার্ক, তখনই শুধুমাত্র আপনার ধনী হওয়ার জার্নিটা শুরু হবে। তাহলে ট্রুথ কি? মানি ডাজন্ট রেসপন্ড টু এফার্ট। আপনি পরিশ্রম করলেই টাকা আপনার দিকে ছুটে আসবে না, বিকজ মানি ডাজন্ট রেসপন্ড টু এফার্ট, ইট রেসপন্স টু ভ্যালু, লেভারেজ অ্যান্ড স্ট্র্যাটেজি। টাকা তার হাতেই আসবে যে যথেষ্ট ভ্যালু দিবে। এই যে আমি আপনাদের এই কোর্সের মাধ্যমে একটা ভ্যালু দিচ্ছি, এখন আমি যখন আপনাকে আরেকটা ভ্যালুর জন্য অফার করব যে ঠিক আছে আমি এই কোর্সটা করেছেন ভাল লাগছে, আমার আরেকটা কোর্স আছে যেটা 20,000 টাকা, এই এই জিনিসগুলো পাবেন, এই ভ্যালুটা পাওয়ার জন্য তখন আপনি টাকা দিবেন। তাহলে টাকা ফলো করে পরিশ্রমকে না, টাকা ফলো করে ভ্যালু, লেভারেজ এন্ড স্ট্র্যাটেজি। কত সুন্দর কৌশলে আপনি জিনিসটা নিয়ে কাজ করতে পারলেন। So grandmaster earn money by doing less because they design system that work harder than they do. তাহলে গ্র্যান্ড মাস্টাররা অনেক বেশি কাজ করেন। আজকে দেখেন বড় বড় কোম্পানির মালিকরা, এই যে দেখেন রিচার্ড ব্রানসন 400 কোম্পানির মালিক, হাফ প্যান্ট করে ঘুরে বেড়াইতেছে, মহাকাশে চলে যাচ্ছে, সুইমিং পুলে ঝাপাঝাপি, দ্বীপে আইল্যান্ডে গিয়ে থাকতেছে। কেন? তার সিস্টেম তার হয়ে কাজ করতেছে। তাহলে হার্ড ওয়ার্ক করলে হবে না, আপনাকে করতে হবে স্মার্ট ওয়ার্ক। নাম্বার 2, লাই নাম্বার 2, 2 নাম্বার মিথ্যা কোনটা? আই নিড টু ডু এভরিথিং মাইসেলফ টু এনশিওর কোয়ালিটি। এটা একটা বিগেস্ট লাই। এজন্য আমরা মনে করি আমি ব্যবসা করছি মানে আমার ব্যবসার সব কিছু আমার একলা করা লাগবে, সব আমি দেখলে, আমি ঠিক করলে কোয়ালিটি ঠিক থাকবে। এটা একটা ভুল ধারণা। এটা আমরা আগের জমানার যারা আমাদের বাপ দাদারা ব্যবসা করতো তাদের থেকে শিখে আসছি, কিন্তু এখনকার যুগে ওইভাবে ব্যবসা করলে আপনি মার্কেটে টিকেই থাকতে পারবেন না। কারণ আগে একটা সময় মানুষ সিঙ্গেল এন্টিটি বিজনেস করতে পারতো, বাট এখন কোলাবোরেটিভ। আপনি ইভেন যদি অনলাইন বিজনেসও করতে চান সে ফর ছোট করে, তাহলে আপনাকে একজন গ্রাফিক ডিজাইনার লাগবে যে আপনার কন্টেন্ট ডেভেলপ করবে, আপনার একজন ডিজিটাল মার্কেটিয়ার লাগবে যে ডিজিটাল মার্কেটিংটা করবে, আপনার একজন ওয়েব ডেভেলপার লাগবে সে আপনার ওয়েবসাইট ম্যানেজ করবে, আপনার কাস্টমার সার্ভিস লাগবে, আপনি হয়তো প্রোডাকশনের সময় দিলেন বা অপারেশনের সময় দিলেন, দেন দিস এ টিম ওয়ার্ক। এখন আপনি যদি একা সবকিছু করতে চান কোনোটাই ভালো হবে না। তাহলে ট্রুথ কোনটা? ইফ আই ডোন্ট ডেলিগেট আই বিকাম দ্য বটলনেক অফ মাই ওন গ্রোথ। আমি যদি কাজ ডেলিগেট না করি, আমার হাতে সব কর্তৃত্ব ধরে রাখি, তাহলে আমি হয়ে যাব আমার ব্যবসার গ্রোথের জন্য সবচেয়ে বড় বাধা, আমি হয়ে যাব দ্য বটলনেক। তাহলে গ্র্যান্ড মাস্টার ডোন্ট ডু এভরিথিং, দে টাচ দ্য রাইট থিংস এন্ড ট্রাস্ট দ্য রেস্ট। তাহলে সঠিক জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গ্র্যান্ড মাস্টাররা কাজ করে, বাকি হলো ট্রাস্ট দ্য রেস্ট, অর্থাৎ টিমের উপর ট্রাস্ট দিয়ে বাকি জিনিসগুলো তারা গ্রো করায়। নাম্বার 3, লাই নাম্বার 3, মানি ইজ দ্য রুট অফ অল এভিল। আমাদের মধ্যে একটা ধারণা আছে টাকা হলো শয়তানের জিনিস, টাকা পয়সা মানুষকে খারাপ বানায় ফেলে। অ্যাবসলিউটলি রং। মানি ইজ দ্য রুট অফ অল ইভিল, এটা কোনোভাবেই সত্য না, সাইন্টিফিক্যালিও সত্য না। আজকে দেখেন সারা পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ, এই যে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলিদের এই যে যে সমস্যা চলতেছে, এটা কি শুধু টাকার জন্য? নো।
আজকে সারা পৃথিবীতে যত ধর্ষণ হয়, চাইল্ড অ্যাবিউজ হয়, এই ধর্ষণ কি টাকার জন্য? চাইল্ড অ্যাবিউজ কি টাকার জন্য? তাহলে কিভাবে? ওইগুলো তো শয়তানি কাজ, তাহলে ওগুলা কেন? ওগুলো তো সাথে তো টাকা রিলেট না। তাহলে মানি ইজ রুট অফ অল ইভিল, এটা একটা ভুল চিন্তা। মানি ইটসেলফ ইজ এ নিউট্রাল, মানি একটা নিউট্রাল, একটা জড় বস্তু ভাই। এইটা কিভাবে রুট অফ অল ইভিল হয়? মানে হাউ রিডিকুলাস, এটা একটা কি ভ্রান্ত চিন্তা আমাদের মাথায় দেওয়া হয়েছে। মাল্টিপ্লাইজ হু ইউ আর, দেখেন মানি আসলে আপনি যদি খারাপ মানুষের হাতে দেন, এটা দিয়ে সে খারাপ কাজ করবে। টাকা যদি ভালো মানুষের হাতে দেন, সে ভালো কাজ করবে। তাহলে টাকার ইটসেলফ তো কোনো পাওয়ার নাই। পাওয়ারটা হচ্ছে টাকা দিয়ে আপনি কি করবেন। তাহলে আপনি নিজেকে যদি ভালো মানুষ মনে করেন, তাহলে আপনার উচিত অনেক টাকা আর্ন করা। টাকা দিয়ে আপনি পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। কেন? দেখেন, আপনাকে অন্যভাবে নিয়ে না, আমি একটু প্র্যাকটিক্যালি জিনিসটা ব্যাখ্যা করি। আমরা অনেক সময় মনে করি যে বড় লোক ব্যবসায়ী ধনীরা তারা খারাপ, তারা দুর্নীতি করে, তারা মানুষকে ঠকায়। আপনি রাস্তাঘাটে দেখছেন না যে রিক্সাওয়ালা বা সিএনজি ওয়ালা, আপনি কোনো একটা জায়গায় রাস্তা চিনেন না, যে কোনো মানে এটা 99.99% রিক্সাওয়ালার ক্ষেত্রে, একজন রিক্সাওয়ালা তো পরিশ্রম করে গায়ে খেটে খাওয়া মানুষ, দরিদ্র ভালো মানুষ, রাইট? কিন্তু আপনি যে কোনো নতুন এলাকায় যাবেন, যে এলাকা আপনি চিনেন না, আপনার 20 টাকার ভাড়া 50 টাকা নিবে প্রত্যেকটা, অলমোস্ট এভরিওয়ান। হ্যাঁ, কিছু কিছু ভালো আছে, বাট অলমোস্ট এভরিওয়ান। তাহলে উনি তো গরিব মানুষ, উনি যে 10 টাকার ভাড়া 20 টাকা নিল বা 20 টাকার ভাড়া 50 টাকা নিল, এটা কত পার্সেন্ট হইলো দুর্নীতি? এবং এই কাজ উনি দিনে কয়টা করে, উনি মাসে কয়টা করে, এই হিসাব যদি করেন তাহলে দেখবেন যে ওনার ইনকামের একটা বড় অংশ অবৈধ। চিন্তা করে দেখেন, এই যে শশাওয়ালারা শশা বিক্রি করে, আমি গত কয়েক বছর আগে একটা রিপোর্ট দেখেছিলাম, যেখানে এই শশাগুলা তারা ওয়াশরুমের ভিতরে, বাথরুমের ভিতরে তারা বড় ড্রামের মধ্যে সবুজ রঙের ভিতরে মিলে রাখে, কারণ শশাগুলা দেখতে সবুজ লাগবে। তাহলে এই শশা বিক্রেতাটা একটা গরিব মানুষ, করতেছে না? প্রত্যেকে যার যার জায়গায়। একটা মানুষ যখন খারাপ, সে টাকা হলেও খারাপ। একটা মানুষ যখন ভালো, সে টাকা হলে আরো ভালো কাজ করে। তাহলে টাকার আসলে কোনো দোষ গুণ নাই। টাকা হওয়াটা খারাপ জিনিস যদি হইতো, তাহলে আল্লাহ হজ করতে বলছে ধনীদের, কুরবানি দিতে বলছে ধনীদের, জাকাত দিতে বলছে। ইসলাম ধর্মের মৌলিক কতগুলো ইবাদতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট 3টে ইবাদতের সাথে টাকা জড়িত। যদি খারাপ হইতো, আল্লাহ এটা দিত। এবার আরেকটা পার্সপেক্টিভ থেকে দেই। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনারা যারা মসজিদে নামাজ পড়েন বা জামাতে যান বা রেগুলার নামাজ পড়েন, প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের কয়জন ধনী মানুষ নামাজি এবং কতজন গরিব মানুষ নামাজি? আপনি একটু ক্যালকুলেট করে দেখেন তো, কয়টা রিক্সাওয়ালা নামাজ পড়ে, কয়টা দিনমজুর নামাজ পড়ে? আপনি বলবেন ওরা ইনকামের জন্য করতে পারে না। ভাই, ওর যে কাজের ব্যস্ততা, তার চেয়ে ধনী মানুষটার কাজের ব্যস্ততা বেশি। কিন্তু টাকা ইটসেলফ মানুষকে আসলে কৃতজ্ঞ করে। টাকা মানুষকে আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের জন্য অনুপ্রাণিত করে। আপনি খেয়াল করে দেখেন, মোটামুটি ইভেন পৃথিবীতে নামাজি মানুষের মধ্যে বেশিরভাগই দেখবেন ব্যবসায়ী। ব্যবসায়ীরা অনেক বেশি নামাজ পড়ে। কেন? কারণ তারা, ব্যবসা একটা এরকম প্রফেশন, এই জন্যই বলা হয়েছে ব্যবসায়ীদের সাথে আহ কি বলে, নবী রাসূল এবং সিদ্দিকিন যারা মানে শহীদদের, তাদের হাসর নাসর হবে। দেখেন তো ব্যবসায়ীরা, কারণ তারা ব্যবসার জিনিসটার কারণে, এই যে ব্যবসা তো একটা বরকতময় জিনিস, এটা তাদের মধ্যে এই অনুভূতি ক্রিয়েট করে। আপনি এটা আমার কথা বিশ্বাস করার, মসজিদে মসজিদে জরিপ করে দেখবেন যে ব্যবসায়ীরা বেশিরভাগ নামাজ পড়ে, ধনীরা বেশিরভাগ নামাজ পড়ে। যত গরিব, আপনার বাসার কাজের মেয়ে দেখবেন নামাজ পড়ে না, আপনার বাসার খালা যে রান্না করে দিয়ে যাও দেখবেন নামাজ পড়ে না। কেন? কারণ তাদের এই কৃতজ্ঞতা বোধটা কম থাকে। তারা মনে করে যে আমি অভাবে আছি, কষ্টে আছি, আমি আর কি এর নামাজ পড়ব। কিন্তু দেখেন, ওরা কিন্তু চাইলে টাইম ম্যানেজ করে নামাজ পড়তে কতক্ষণ লাগে? একটা রিক্সাওয়ালা চাইলে রিক্সাটা মসজিদের একটা পাশে রেখে নামাজ পড়তে পারে না? বা একটা কাজের মেয়ে আপনার বাসায় এসে যদি বলে আম্মা আমি একটু নামাজ পড়বো, বা আঙ্কেল আমি একটু নামাজ পড়বো, আপনি কি সময় দিবেন না? দিবেন। একটা দিনমজুর, সে দিনমজুরের কাজ করতেছে, মাল ওঠানামা করাচ্ছে, সে কি আজানের টাইমে গিয়ে মসজিদে নামাজ? খুবই কম পার্সেন্টেজ। বিকজ টাকা মানুষের মধ্যে আসলে কৃতজ্ঞতা বোধ বাড়ায়। তখন সে মনে করে আল্লাহ যেহেতু আমাকে বরকত দিয়েছে, ইনকাম দিয়েছে, তাহলে আল্লাহর ঘরে একটু যাওয়া উচিত। সে মসজিদে যায়, সে দেখবেন ইয়া করতে যায়, দান খয়রাত করার চেষ্টা করে। আমি আমি বলতেছি না সব ধনী মানে ভালো মানুষ, এটা ডোন্ট গেট মি রং, বাট আমি পার্সপেক্টিভটা বোঝানোর চেষ্টা করছি। বরং আপনি যদি মনে করেন ধনীরা খারাপ, তাহলে আপনি ভালো হলে আপনার ধনী হওয়া উচিত। আজকে দেখেন, মুসলিমরা একটা সময় পুরো বিশ্বকে লিড করত, কিন্তু এই মুসলিমরা যখন টাকা পয়সা থেকে সরে গেল, ব্যবসা বাণিজ্য থেকে দূরে, আজকে দেখেন তো আমাদের ইসলাম ধর্মের যে এই যে এত বড় অবস্থার পেছনে কয়েকজন মানুষের খুব ভরে, এই যে দেন রাসূল যে বিয়ে করেছে খাদিজা রাদিয়াল্লাহু, একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং রাসূল নিজেও ব্যবসা করেছেন।
তাহলে চিন্তা করে দেখেন তো এই যে বিজনেস কত একটা বড় প্রফেশন, অথচ আপনি মাথার একটা কোনায় ঢুকে রাখছেন টাকা পয়সা খারাপ জিনিস, বিধায় আপনি বড় টাকার জন্য ড্রাইভ দিতে ভয় পান। আপনার কাছে মনে হয় আমি একটা পাপ করতেছি, একটা ভুল করতেছি। যে দিস ইজ দ্য মাইন্ড ব্যারিয়ার, এটাকে একটু ভেঙে ফেলেন এবং আপনি ইম্প্যাক্টফুল অনেক কাজ তখন করতে পারবেন। নাম্বার 4, মেকিং মানি ইজ হার্ড। অ্যাবসলিউটলি রং। আপনারা বলবেন বেশি টাকা কামাই করা কঠিন, আমি বলবো বেশি টাকা কামাই করা সহজ। আজকে থেকে এটাই সেট করেন মাইন্ডে। এন্ড দিস ইজ দ্য পার্সপেক্টিভ শিফট। আপনি ভাবতেছেন টাকা কামাই কঠিন, আমি ভাবতেছি সহজ, এর জন্য আমার জন্য সহজ ভাবে ধরা দিচ্ছে। আর আপনি কঠিন ভাবতেছেন আপনার জন্য কঠিন ভাবে, কারণ আপনি বীজ লাগাইতেছেন টাকা ইনকাম করা কঠিন। তাহলে গাছ কি হবে? আপনি বীজ লাগাইতেছেন আলু, আপনি লাগাইতেছেন আগাছা, আগাছাই জন্মাবে। আমি বীজ লাগাচ্ছি আমার যেটা দরকার, টাকা পয়সা কঠিন, এটা আমার ভেবে লাভটা কি? সহজ। দেখেন কেন? বরং গরিব থাকাটা কঠিন। স্টেইং পুয়ার, স্টেইং ব্রোক ইজ হার্ডার দেন আর্নিং মানি। টাকা আয় করা কঠিন না গরিব থাকা কঠিন? অবশ্যই গরিব থাকা কঠিন। তাহলে ব্রেইনে একটু সেট আপ করেন যে আমি আয়ের দিকে যাব। মানি ফ্লোজ হোয়ার দেয়ার ইজ ক্লারিটি, ভ্যালুজ অ্যান্ড অফারিং। আপনি সুন্দর করে ক্লারিটি ক্লিয়ার করতে পারলে, ভ্যালু প্রোভাইড করতে পারলে, ভালো জিনিস অফার করতে পারলে অটোমেটিক মানুষ আপনার জিনিস কেনার জন্য লাইন ধরবে। এই যে আইফোন নাম্বার 1 ব্র্যান্ড পৃথিবীর, দেখেন মুড়ির মতো বিক্রি করে এই হাই ভ্যালু ফোন। দ্য ডিফিকাল্টি কামস নট ফ্রম মানি বাট ফ্রম ল্যাক অফ আইডেন্টিটি সেট অ্যান্ড স্কিলস। টাকা আপনার কাছে কঠিন। আচ্ছা আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো সাঁতার সাঁতার কাটা এটা কঠিন নাকি সহজ? এখন আপনি বলবেন এটা কোনো প্রশ্ন হইলো? যারা যারা সাঁতার জানেন এরা হাসতেছেন, এরা বলতেছেন সাঁতার সাঁতার নর্মাল ব্যাপার, আমার যেইখানে ফালাই দেন আমি সাঁতার অটো সাঁতার কাটবো। কিন্তু বিশ্বাস করেন যেই মানুষটা সাঁতার জানে না, ওর কি আসলে স্কিলে গ্যাপ, সাঁতার জানে না, ও বলবো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো সাঁতার, সাঁতার দেয়া, এর চেয়ে কঠিন আর কাজ নাই। আচ্ছা বলেন তো গাড়ি চালানো কঠিন নাকি সহজ? যারা জানেন তারা বলতেছেন সহজ, যারা জানে না তারা বলতেছেন এটা কঠিন। তাহলে পৃথিবীর কোনো কাজ, টাকা কামানোটা এরকম একটা কাজ সাঁতার জানার মতো বা গাড়ি চালানোর মতো। আপনি জিনিসটা, আচ্ছা রান্না করা কঠিন নাকি সহজ? মানুষ শখ করে রান্না করে, যারা রান্না জানে তারা নিয়মিত, যারা শেফ তারা রান্না না করে থাকতে পারে না, রান্না তাদের কাছে একটা শিল্প। আর আমি রান্না জানি না, আমার কাছে এটা দুনিয়ার কঠিন। আমি ভাত রান্না করতে গেলেও দেখা গেল গলে গেছে অথবা কম সিদ্ধ হয়েছে, আলু ভর্তা করতে দিলেও দেখা গেল আলুটা ঠিক মতো সিদ্ধ হয় না, ডিম ভাজতে দিলে ডিমটা সঠিক শেপে আসবে না, একটা রুটি আমাকে ইয়া বানাতে দিলে আমার রুটি ওই ইয়া কি বলে আমার ব্রাউন রুটি না হয়ে এটা হয়ে যাবে স্কোয়ার। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি বলেন তো? রুটি বানানোটা যেমন একটা কাজ, এটা যে জানে না তার জন্য কঠিন, যে জানে তার জন্য সহজ। তাকে আপনি দিবেন রুটি এরকম এরকম ডলবে, গোল হয়ে গেছে। আর আমারে দিবেন আমি এরকম এরকম ডলবো, এটা কেমন সাইজ হয়ে যাবে, এটা মানে ইয়ার মতো হয়ে যাবে, অক্টোপাসের মতো হবে, রুটির ঠ্যাং বের হবে। তাহলে রুটির ঠ্যাং বের হইলো একই জায়গায়, আমি একই রকম ভাবে করলাম। তখন তো আমি বললাম যে আম্মু তুমি যেমনি ডলছো আমি তো এমনি ডললাম, আমারটা অক্টোপাস হয়ে গেল, এতগুলো হাত পা গজাইলো, আর তোমারটা গোল হইলো, কারণটা কি? দিস ইজ দ্য স্কিল, দিস ইজ দ্য মাস্ট্রি। আমার মা এটা কন্টিনিউ প্র্যাকটিস করে করে এখন যেইভাবেই সে বেলুনি দেখ সেইভাবে এটা গোল হয়। আর আমি যেহেতু এটা জানি না, প্রথম করতে গেলে এটা অক্টোপাসই হবে, কিন্তু আমি দ্বিতীয় দিন করলে এটা আরেকটু কমে আসবে, ঠ্যাং দুইটা কমে যাবে, আস্তে আস্তে কমতে কমতে এক সময় হয়তো পুরোপুরি রাউন্ড হবে না, বাঁকা চোকা থাকে, আস্তে আস্তে এটা রাউন্ড সুন্দর গোল চাঁদের মতো হবে। সেম গোস ফর মানি। টাকা ইনকাম নিয়ে আপনি কয়টা ক্লাস করছেন? টাকা ইনকাম করার জন্য, বিজনেস গ্রো করার জন্য কয়টা বই পড়ছেন? কয়টা জিনিস স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করছেন? যখন আপনি এটা প্র্যাকটিস করবেন, আমি কমন সেন্স দিয়ে, আপনি কি পৃথিবীতে টাকা ইনকামের স্কিল নিয়ে জন্মাইছিলেন? ইনফ্যাক্ট পৃথিবীতে মানুষ কোনো স্কিল নিয়েই জন্মায় না, স্কিলটা তার অর্জন করতে হয়। তাহলে যেহেতু এই স্কিলটাতে আপনার গ্যাপ, দ্যাটস ওয়াই এটা কঠিন মনে হচ্ছে, কাজটা ইটসেলফ কঠিন না। তাহলে আপনাকে এই স্কিলটা অর্জন এবং এই সেট আপ, ওই যে আইডেন্টিটি সেট বলছি, আপনাকে একটু আপগ্রেড করতে হবে। আপনি যদি লাখ টাকা ইনকাম করেন এটা আপগ্রেড করে কোটি টাকায় নেন, আপনি যদি 1000 ইনকাম করেন এটাকে আপগ্রেড করে আপনার সেট পয়েন্টটা, অর্থাৎ যেটাকে আমি বলি থার্মোমিটার না হয়ে থার্মোস্টেট হন। মানে কি? মানে হচ্ছে আমাদের থার্মোমিটার দিয়ে আমাদের যখন জ্বর আসে, আমাদের যে মুখের মধ্যে জিহ্বার নিচে দিয়ে দেয় বা এখানে দিয়ে দেয়, তখন আমাদের কি হয়, আমাদের শরীরের তাপমাত্রা অনুযায়ী থার্মোমিটারের তাপমাত্রা বেড়ে যায় এবং বাড়ার ফলে আমরা বুঝি যে 104 ডিগ্রি, 101 ডিগ্রি জ্বর। থার্মোমিটার, আমরা বেশিরভাগ মানুষ জীবনে থার্মোমিটারের মতো, যখন বাইরের সিচুয়েশন ভালো আমি ভালো ফিল করি,
বাইরে আমার প্রেশার, টেনশন, আমি টেনশন ফিল করি ইন্টারনালি। দিস ইজ দ্য থার্মোমিটার ক্যারেক্টারের মানুষ। বেশিরভাগ আমরা থার্মোমিটার ক্যারেক্টারে। বিপদ আসছে সাথে সাথে আমি হতাশ, টেনশন আসছে সাথে সাথে আমি মনে করি আমি শেষ, ঝামেলা হইছে আমি সাথে সাথে স্ট্রেসফুল। আপনাকে হইতে হবে থার্মোস্টেট। থার্মোস্টেট মানে কি, এই যে যেমন আমার রুমে এসি চলতেছে, আমার রুমে এখন 22 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু দেখেন আমার রুমের তাপমাত্রা এখন কত, 22 ডিগ্রি, খেয়াল করেন। বাট ঠিক আমার এই গ্লাসটার পরে গিয়েই জাস্ট এই রুমটার বাইরের তাপমাত্রা কিন্তু এখন 30+, খেয়াল করবেন। তাহলে আমি বাস করতেছি কোথায়, আমার রুমের ভিতরে। খুবই পাওয়ারফুল একটা লেসন। তাহলে আমার রুমের ভিতরে টেম্পারেচার কিন্তু এই 30+ বা 35 বা 40 বাইরের মতোই ছিল, কিন্তু আমার ইন্টারনাল থার্মোস্টেট এই তাপমাত্রাটাকে বানায় ফেলছে 22 ডিগ্রি, যার কারণে বাইরের সবাই এনজয় করতেছে 30-40 ডিগ্রির গরম, আর আমি ঘরে বসে 22 ডিগ্রি এনজয় করতেছি। ঠিক এরকম বাইরের পৃথিবী যা হয়ে যাক, আপনি যদি ইন্টারনাল থার্মোস্টেটটা রেডি করা থাকে, তাহলে মানুষ মানে সার্কামটেন্সেস, প্রবলেম, টেনশন নিয়ে দুশ্চিন্তায় মানুষ খুব কঠিন লাইফ লিড করবে, আর আপনি অলওয়েজ কুল, কারণ আপনি হচ্ছেন থার্মোস্টেট। তাপমাত্রা যাই থাকুক আপনি এটাকে আপনার তাপমাত্রায় নিয়ে আসেন। তাহলে সেট পয়েন্টটা হচ্ছে ঠিক এরকম একটা জিনিস। আমি যখন রুমে প্রথম ঢুকলাম এই রুমটাতে, তখন কিন্তু এটা তাপমাত্রা 30 বা 35 সে, যখন আমি এসির তাপমাত্রা 22 সেট করলাম, ও কিন্তু এই পুরো এনভায়রনমেন্ট 22 নিয়ে কাজ করলো, সাথে সাথে কিন্তু হয়ে যায় নাই। আমাকে আগে 22 সেট করতে হয়েছে, দেন এটা নিয়ে সে কাজ করছে, তারপরে এটা একটা সময় 22 টেম্পারেচারে চলে আসছে। সেম গোজ ফর ইউর মাইন্ড, সেম গোজ ফর ইউর ব্রেন। আপনার সেট পয়েন্ট আজকের এই ক্লাসের আগে যাই থেকে থাকুক না কেন, আই উড জাস্ট মেক ইট 10 টাইমস। আপনি জাস্ট 10 গুণ করেন। এই ক্লাসে আসার আগে আপনার মাসে ইনকাম যদি 50,000 থেকে থাকে, আপনি প্ল্যান করেন আপনি 5 লাখ টাকা ইনকাম করবেন, থার্মোস্টেট আপ করেন। আপনার যদি মাসে এখন 5 লাখ টাকা ইনকাম থাকে, আপনি প্ল্যান করেন এটা আমি 50 লাখে কনভার্ট করবো। আপনার যদি 10,000 থাকে, আপনি কনভার্ট করেন এটা 50,000 করবো। হোয়াট এভার ইউর ইনকাম রানিং, আই ডোন্ট নো, আপনি এটাকে 10x প্ল্যান নেন। এই যে 10xটা করলেন, তার মানে কি আপনার থার্মোস্টেটের ইনকামের রেঞ্জটা আপনি বাড়াই দিলেন। বাড়ানোর সাথে সাথে কি কালকে ইনকামটা চলে আসবেন না, আপনি যখন এটাকে বাড়াবেন আপনার ব্রেইন তখন এরকম অপরচুনিটি খুঁজবে, আপনার ব্রেইন তখন এরকম চিন্তাগুলো করবে, তখন এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের অপরচুনিটিগুলো আপনি ধরা শিখবেন। দিস ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। এবং আপনার এই ধরনের ফ্রিকোয়েন্সির মানুষ, এই ধরনের ফ্রিকোয়েন্সির কোর্স, অ্যাসোসিয়েশন, বই পুস্তক, এইগুলো দেখবেন আপনার সামনে ধরা দিবে। এবং এই যে আপ করার পরে এটা কারোর জন্য 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছরের মধ্যে একটা সময় গিয়ে দেখবেন আপনি ওই জায়গায় গিয়ে পৌঁছাইছেন, তখন বলবেন ওয়াও, তখন আপনি আমাকে থ্যাঙ্কস দিবেন। সো ডোন্ট বি দা থার্মোমিটার, বি দা থার্মোস্টেট, যে সিচুয়েশনকে কন্ট্রোল করে পরিস্থিতিকে মনস্থিতি দিয়ে কন্ট্রোলে নিয়ে আসে। অ্যান্ড লাইন নাম্বার 5, মোর মানি উইল সলভ মাই প্রবলেম। এইটা আমাদের সবার মধ্যে একটা বিশ্বাস, আমি যদি অনেক টাকা আর্ন করি, আমি অনেক বেশি আর্ন করতে পারবো, মানে সরি, অনেক প্রবলেম সলভ করতে পারবো। আমরা টাকাকে মনে করি পৃথিবীর সব সব প্রবলেমের সলিউশন, বাট একটা জিনিস মনে রাখবেন, মোর মানি ম্যাগনিফাইজ হু ইউ আর অ্যান্ড হাউ ইউ থিঙ্ক। ইটস এ টুল, নট এ সেভিয়ার। মানি ইজ নট এ সেভিয়ার, এটা একটা জড় পদার্থ। তাহলে মোর মানি উইল নট সলভ মাই প্রবলেম, আপনার প্রবলেম ইন্টারনাল থার্মোস্টেট দিয়ে এখনই সলভ করতে হবে। ইফ ইউ আর নট হ্যাপি উইদাউট মানি, ইউ ওন্ট বি হ্যাপি উইথ মানি। এই কথাটা লিখে রাখেন, এটা আমার হ্যাপিনেসের একটা কোর লার্নিং। ইফ ইউ আর নট হ্যাপি উইদাউট মানি, আপনি যদি টাকা ছাড়া নিজেকে হ্যাপি বানাইতে না পারেন, ইউ ওন্ট বি ইউ ওন্ট বি হ্যাপি উইথ মানি। আপনি টাকা ছাড়া নিজেকে যদি হ্যাপি করতে না পারেন, টাকা আসার পরে আপনার হ্যাপিনেস বাড়বে না, বরং আপনার টেনশন আরো বাড়বে। মোর মানি নট সলভ অল ইউর প্রবলেম। দেখেন জিনিসটা আরো সহজভাবে বলি, ইফ ইউ মিস ম্যানেজ 1,000, আপনার ধরেন এখন মাসে 50,000 টাকা ইনকাম হয় অথবা কম হয় আরো, এই টাকাটাকে আপনি প্রপার ম্যানেজ করতে পারেন না। ধরেন আপনার টিম মেম্বার এখন 3 জন, এদেরকে ঠিক মতো আপনি কাজ করাইতে পারেন না। এখন আপনি ভাবতেছেন আমার টিম বড় হইলে,
আমার ইনকাম আরো বাড়লে আরো ম্যানেজ করতে পারেন। দেখেন তো এটা কেমনে সম্ভব? আপনি 50,000 টাকা বা 1,000 টাকা ম্যানেজ করতে পারেন না, তাহলে 1 মিলিয়ন টাকা কিভাবে ম্যানেজ করবেন? 10 লাখ টাকায় তো আরো মিসম্যাচ করবেন। মানে জিনিসটা আমি জানি না ধরতে পারছেন কিনা। তাহলে মোর মানি উইল ম্যাগনিফাইজ ইউর প্রবলেম। আপনি যদি নিজেকে আজকে ডিসিপ্লিন না করেন, অর্গানাইজ না করেন সিস্টেম, অনেকেই বলে টাকা আসুক তারপরে সিস্টেম বানামনে, টাকা আসুক এটা করুন না ভাই। টাকা আসলে আরো ভেজাল বাড়বে। টাকার কতগুলো পেইন আছে, টাকা ছাড়া থাকার একটা পেইন, টাকা সহ আর একটা পেইন। সো আপনার দুইটা তখন একসাথে হয়ে যাবে। সো মোর মানি ম্যাগনিফাইজ হু ইউ আর। আপনি যদি এলোমেলো মানুষ হন, ডিসঅর্গানাইজড মানুষ হন, টাকা বেশি আসলে আপনি আরো ডিসঅর্গানাইজড হবেন। আপনি যদি ভালো মানুষ হন, টাকা আসলে আরো ভালো মানুষ হবেন। আপনি যদি খারাপ মানুষ হন, টাকা আসলে আরো খারাপ মানুষ হবেন। সো মানি ম্যাগনিফাইজ হু ইউ আর। আপনি আজকে যা আছেন টাকা এটাকে ম্যাগনিফাইজ করবে। তো আজকে যদি আপনার ব্রেইনে প্রবলেম থাকে, আজকে যদি 1,000 টাকা ম্যানেজ করতে পারেন, মাসে যতটুকু ইনকাম করেন এটা দিয়ে আপনি সেভিংস করেন না, আপনি ভাবতেছেন অনেক টাকা ইনকাম হলে করবো না, অনেক টাকা ইনকাম হলে দেখবেন অনেক খরচের রাস্তাও তৈরি হবে। সো এটা মাথায় রাখবো, মোর মানি ম্যাগনিফাইজ হু ইউ আর এন্ড হাউ ইউ থিঙ্ক। ইটস এ টুল, নট এ সেভিয়ার। টাকা কোনো মানে আপনার এরকম কিছু না এসে আপনার লাইফ আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো দত্ত এসে সলভ করে দেবে। এটা একটা টুল মাত্র। সো আপনার পুরো ইন্টারনাল থার্মোস্টেটটাকে রেডি করেন আগে, এইটা ডিফাইন করবেন। সো দ্য 5 মেন্টাল ট্রিগার্স অফ গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার। 5টা মেন্টাল ট্রিগার্স গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনারের মধ্যে থাকে। নাম্বার 1, আর্জেন্সি ভার্সেস ওয়েটিং। গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার অ্যাক্ট ফাস্ট উইথ ক্লারিটি। গ্র্যান্ড মাস্টার যারা, তারা ফাস্টের ডিসিশন নেন, তারা বোঝে স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। এখনকার যুগে স্লো অ্যান্ড স্ট্র্যাটেজি, আপনি কচ্ছপের মতো দৌড়াইয়া গন্তব্যে যাবেন এটা হবে না। কারণ এখনকার যুগের খরগোশ তার মানে দড়ি পার করে গিয়েই রেস্ট নেয়। খরগোশ এখন আর মাঝ রাস্তায় বসে থাকে না। সো ইউ হ্যাভ টু স্পিড আপ ইউর এন্টায়ার জার্নি। সো গ্র্যান্ড মাস্টার অ্যাক্ট ফাস্ট। আর অ্যামেচার যারা রেগুলার এন্টারপ্রেনার, ওয়েট ফর দ্য পারফেক্ট টাইম, স্পিড বিটস পারফেকশন। আপনার জীবনে পারফেক্ট টাইম কোনোদিনও আসবে না। মনে রাখবেন, আমরা যে গাড়ি চালাই, আমরা এই সবুজ বাতি, সকল রোডের সকল বাতি একসাথে কখনো সবুজ হবে না। মাইন্ড ইট। আপনার কি এরকম যে আপনি এখান থেকে গাজীপুর যাবেন বা এখান থেকে উত্তরা বা ধানমন্ডি যাবেন, সে এরকম হবে যে রোডের সবগুলো রাইট গ্রিন দেখতে পাবো, আমি এক টানে গাড়ি নিয়ে চলে যাবো? এটা কোনোদিনও হবে না। একটা সিগন্যাল সবুজ দেখতেছেন, জার্নি করেন, আরেকটা রেড আছে, ওইটা কিছুক্ষণ পর সবুজ হবে। দ্যাটস দ্য লাইফ, আলটিমেট জার্নি। সো পারফেক্ট টাইম বলতে কোনো কিছু নাই। আপনি টাইমটাকে নেন এন্ড মেক ইট পারফেক্ট। আপনি ডিসিশন নেন, মেক ইট রাইট। রাইট ডিসিশন বলতেও পৃথিবীতে আসলে কিছু নাই। টেক ইউর ডিসিশন এন্ড মেক ইউ ট্রাই। ডিসিশন হু নোস কোনটা রাইট কোনটা রং, কে জানে? আপনি ডিসিশন নেন, এটা বাস্তবায়নের জন্য যথেষ্ট কাজ করেন, তখন এটা মনে হবে রাইট ডিসিশন। আপনি ডিসিশন নিলেন, আপনি যথেষ্ট ড্রাইভ দিয়ে সুন্দর করে কাজ করলেন না, তখন এটা হয়ে যাবে রং ডিসিশন। সো পারফেক্ট টাইম যে আমি অমুক হলে ওই সময়ে এসে আমি যদি গভর্নমেন্ট রিফর্ম হয়, এটা হয় ওইটা হয়, তখন জব ছাড়বো না, এরকম পারফেক্ট টাইম দেখবেন আসতেছেই না। এইটা যেই পারফেক্ট টাইম আশা করতেছেন, ওই টাইমে দেখবেন আরেকটা ভেজাল শুরু হয়ে গেছে, যে এটা হোক তারপরে ওইটা, এই মাসটা যাক, জুন মাসটা যাক, তারপর এটা, এইভাবে দেখবেন আপনি ডিলে করতেছেন শুধু, বাট আলটিমেট পারফেক্ট টাইম আপনার জন্য আসবে না। নাম্বার 2, ভিশন ভার্সেস ইমোশন। গ্র্যান্ড মাস্টার মাইন্ডসেট, আই ডোন্ট নিড টু ফিল লাইক ইট। গ্র্যান্ড মাস্টার যারা, তাদের ইমোশনের উপর তারা আশা করে না। তারা চিন্তা করে না শরীরে একটা গতি আসুক, মোটিভেশন আসুক, তারপরে কাজ করব না। আই নিড টু বিল্ড ইট, নট আই নিড টু ফিল লাইক ইট। আমার মধ্যে ফিলিং আসুক, আমার মধ্যে ইচ্ছা আসুক, তারপরে কাজ করব। ইচ্ছা আসুক বা না আসুক, আপনাকে আপনার ডেভেলপমেন্টের কাজ করতেই হবে। এই ট্রেনিং আপনার ভালো লাগুক, বই পড়তে আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনার জন্য যেহেতু জরুরি, এটা আপনার করতেই হবে। গ্র্যান্ড মাস্টাররা এটা বোঝে। সকালে উঠতে আপনার ভালো লাগুক বা না লাগুক, গ্র্যান্ড মাস্টাররা বোঝে যেহেতু এটা আমার জন্য জরুরি, এটা আমাকে করতেই হবে। আমাকে হেলদি ফুড, ধরেন ভেজিটেবল বা ছোট মাছ, অথবা ধরেন আমার ফল ফ্রুট খেতে ভালো লাগুক বা না লাগুক, যেহেতু এটা আমার জন্য জরুরি, আমাকে করতেই হবে। সো আই ডোন্ট ফিল লাইক ইট, আই নিড টু বিল্ড ইট। আমার ফিলিং আসার দরকার নাই, ফিলিং এর জন্য অপেক্ষা করার দরকার নাই, আমার কাজটা করতে হবে। ইউর মুড ডাজন্ট ম্যাটার, ইউর মিশন ডাজ। আমি লাইফে কোথায় যেতে চাই, কোন অবস্থানে পৌঁছে যেতে চাই, এইটা ম্যাটার। আমার মুড আছে কি নাই। আপনি মনে রাখবেন, ভালো কাজের মুড সহজে আসে না, খারাপ কাজের মুড অলওয়েজ অন।
বন্ধুরা আজের আড্ডা ডাক দিবে, তখন লাভ দিয়ে যাইতে ইচ্ছা করে, একটা সিনেমা লাভ দিয়ে দেখতে ইচ্ছা করে, একটা গান ইজিলি শুনতে ইচ্ছা করে, ফেসবুকে অটো চলে যাই আমরা। কিন্তু মনে রাখবেন, ভালো কাজের জন্য মুড আসে না সহজে। ভালো কাজের মুড না আসার পরও কাজটা করতে হয়, কারণ জীবনে সফল হতে গেলে মন যেটা চায় সেটা করলে আপনার হবে না। জীবনে সফল হতে গেলে যেটা আপনার করা দরকার ওই কাজ, মুড আসুক বা না আসুক তারপরও করতে হবে। আপনার তো আইসক্রিম খাইতে মুড চলে আসে, আপনার তো চকলেট খাইতে মুড চলে আসে, আপনার তো চিনি খাইতে মুড চলে আসে, কিন্তু আপনাকে যখন তিত করল্লার জুস দেওয়া হয়, আপনাকে যখন হার্বস খাইতে দেওয়া হয়, আপনাকে যখন সিড খাইতে দেওয়া হয়, তখন মুড আসে না। তো এগুলো ভালো লাগে না। কিন্তু কোনটা জরুরি? আপনার মুড আসা না, যেটা আপনার জন্য প্রয়োজন সেটা আপনি করেন, তখন আপনার পুরো লাইফ গুড মুড হবে। আর আদারওয়াইজ আপনি গুড মুডের অপেক্ষায় থাকলে পুরো লাইফ থাকবে ব্যাড মুড, আপনি কোনোদিনও গুড মুড সন্ধান পাবেন না। অলওয়েজ মনে রাখবেন, কোনো না কোনো লাইট রেড থাকবে, পুরো রোডের সব গাড়ির সব সিগন্যাল কিন্তু সবুজ হবে না। আর নাম্বার 3, ডিসিপ্লিন ভার্সেস মোটিভেশন। মোটিভেশন ইজ ফেডস, ডিসিপ্লিন কম্পাউন্ডস। আজকের এই ক্লাস করে শরীরের রক্ত টকবকে গরম হয়ে গেল, সারা রাত প্ল্যান করে ঘুমটুম বাদ দিয়ে সকালবেলা 7টায় অফিসে হাজির, টিম টুম ডাইকা মিটিং টিটিং করে 2 দিন করলেন, তৃতীয় দিন শেষ, আপনি ধপাস। এই মোটিভেশনের কোনো দাম নাই। আপনার লাগবে ডিসিপ্লিন, আপনার লাগবে রুটিন, আপনার লাগবে ডে টু ডে ওয়ার্ক। আপনার একটা বই পড়ে একদিনই ভাষায় ফেলতে হবে তা না, আপনি প্রতিদিন এক পাতা করে বই পড়েন। এই 1 পৃষ্ঠা করেও যদি আপনি আগামী 365 দিন পড়েন, 365 পৃষ্ঠা নতুন নলেজ আপনার ব্রেইনে গেল, আপনি 1 বছরে অনেকটুকু আপগ্রেড হয়ে গেলেন। তো আপনার এটা মোটিভেশন দরকার নেই, আপনার ডিসিপ্লিন দরকার। ডিসিপ্লিন ডিফাইন করবে আপনার ফিউচার কেমন হবে। রুটিন ইজ দ্য রিদম অফ সাকসেস। আমরা অনেক সময় মনে করি রুটিন বানানো মানে বাধা পড়া, না। রুটিন ইজ দ্য আলটিমেট, ডিসিপ্লিন ইজ দ্য আলটিমেট ফ্রিডম। একটা ট্রেন দেখেন খেয়াল করে, একটা ট্রেন রেল লাইন দিয়েই তো যায়। একটা রেলের মেইন কাজ কি? ট্রেনটাকে রেল লাইন দিয়ে যেতে হবে। তাহলে ট্রেন যতক্ষণ রেলের লাইন দিয়ে যাবে ততক্ষণ সে গন্তব্যের পথে আছে, মাইন্ড ইট। এই যে যে ট্রেনের যে লাইনটা, এটা হচ্ছে রুটিন, এটা হচ্ছে ডিসিপ্লিন। যতক্ষণ আপনি এই রুটিনের মধ্য দিয়ে যাচ্ছেন তখন আপনি গন্তব্যের দিকে আগাচ্ছেন। আর ট্রেনটা যখন এই লাইন থেকে বিচ্যুত হয়, ডিরেইলড হয়, তার মানে সে কিন্তু আর গন্তব্যের দিকে যাচ্ছে না, সে মৃত্যুর দিকে যাচ্ছে। ঠিক একইভাবে আপনি আপনার জন্য এরকম একটা রেল লাইন তৈরি করেন। আপনার কাজ হবে জীবনে যতদিন বেঁচে আছেন ওই ডিসিপ্লিন হইতো, ওই রুটিনে চলা। বিশ্বাস করেন, আপনার লাইফ মানে আনলিমিটেড ব্লেসিংসে ভরে যাবে। আপনি দেখবেন চারদিকে হ্যাপিনেস, হ্যাপিয়ার, ওয়েলথিয়ার এবং একটা হেলদিয়ার লাইফ আপনি খুঁজে পাবেন। সো ডিসিপ্লিন ডেভেলপ করেন। নাম্বার 4, মাস্টারি ভার্সেস বিজিনেস। যারা গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার, বিইং বিজি ইজ নট সেম অ্যাজ বিইং প্রোডাক্টিভ। আমরা দেখবেন সারাদিন দুনিয়ার ব্যস্ত। বিশ্বাস করেন, আপনি একটু অডিট করেন নিজের সারাদিনের ব্যস্ততা নিয়ে। আমরা অনেক সময় বিজনেস মানি, আমি মনে করি বিজনেস, ব্যবসা মানি ব্যস্ত থাকা। বিজিনেস, ব্যবসা মানি ব্যস্ত থাকা না, ব্যবসা মানি মাস্টারি অর্জন করে প্রোডাক্টিভ থাকা। ব্যস্ততা আপনি যে কোনো কিছু নিয়ে থাকতে হবে, কিন্তু দেখতে হবে ব্যস্ত কি আপনি প্রায়োরিটির জিনিসগুলো নিয়ে আছেন কিনা। বিইং বিজি ইজ নট দ্য সেম অ্যাজ বিইং প্রোডাক্টিভ। আপনি বন্ধুদের সাথে আড্ডা দিয়েও তো বিজি, আপনি ফেসবুক চাইতেও তো বিজি থাকেন। সো মানি ইজ অ্যাবান্ডান্ট, সব জায়গায় আছে। আই জাস্ট নিড দ্য রাইট মডেল, রাইট মেন্টাল মডেল আপনার মধ্যে ডেভেলপ করলেই দেখবেন আপনার মধ্যে মানি আসতেছে। দিস ইজ দ্য 5 মেন্টাল ট্রিগার্স ফর গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার। এবার আসেন পিলার নাম্বার 2। আমরা 1 নাম্বার পিলারটা শেষ করলাম, মাইন্ডসেট। পিলার নাম্বার 2 হচ্ছে দ্য মানি মেসেজ মার্কেটিং। ইফ দে ডোন্ট পে অ্যাটেনশন দে উইল নেভার পে ইউ। দিস ইজ দ্য কোর মার্কেটিং, কোর অফ ম্যাগনেটিক মার্কেটিং। তার মানে মার্কেটিং মানি হচ্ছে অ্যাটেনশন গেম, মাইন্ড গেম। অর্থাৎ আপনার যে কোনো ভাবে কাস্টমারের অ্যাটেনশন নিতে হবে। ইফ দে ডোন্ট পে অ্যাটেনশন দে উইল নেভার পে ইউ। আমি দেখেন 15,000 মানুষকে কিন্তু আমার এই কোর্সে রেজিস্ট্রেশন করাইতে পারছি। তার মানে এই 15,000 মানুষের অ্যাটেনশনটা আমি নিতে পারছি। আর এই 15,000 অ্যাটেনশন নিতে পারছি মানে ফিউচারে এই 15,000 মানুষ আমার কোনো না কোনো কোর্সে জয়েন, এই ক্লাস থেকে অনেকে দেখবেন আমার বই কিনতেছেন, এই ক্লাস থেকে আমার হয়তো লং কোর্স বিবিএম এ চলে আসতেছেন, এই ক্লাস থেকে অনেকে দেখবেন ব্রেভে চলে আসতেছেন। তাহলে প্রথম আপনি পে করেছেন কি? অ্যাটেনশন। দেন আপনি পে করবেন মানি। দিস ইজ দ্য আলটিমেট মার্কেটিং। এত সিম্পলেস্ট ভাবে আমি জিনিসটা বোঝালাম। তাহলে প্রথম আপনার লাগবে কি? কাস্টমারের
অ্যাটেনশনটা নেওয়া। অ্যাটেনশন ইজ দ্য আলটিমেট গেম অফ মার্কেটিং। সো ইউ আর নট ইন দ্য বিজনেস ইউ থিঙ্ক ইউ আর ইন, ইউ আর ইন দ্য অ্যাটেনশন বিজনেস। আমরা আসলে কি করছি মূলত? আমরা মূলত অ্যাটেনশন বিজনেস করি। আপনাকে যদি জিজ্ঞেস করে কি এর বিজনেস করেন, আপনি বলবেন আমি ফ্যাশন হাউস, আমি রেস্টুরেন্ট, আমি ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি অর্গানিক ফুড, আমি হয়তো কাগজের ব্যবসা করি, আমি প্রিন্টিং লাইনে আছি, আমি সফটওয়্যার বেচি। নো, ইউ আর ইন দ্য অ্যাটেনশন বিজনেস। যত বেশি অ্যাটেনশন তত বেশি টাকা, সিম্পল। এখন আপনি ধরেন ফ্যাশন হাউস চালান অথবা বাইং হাউস চালান, তাহলে বাইং হাউসে যেমন এই যে আপনাদের ক্লাসের আগে আমার বাইং হাউসের মিটিং ছিল, ওইখানে আমরা একটা লিড ক্যাম্পেইন ডেভেলপ করতেছি, যেই ক্যাম্পেইনে আমাদের টার্গেট হলো ইউএস, ইউরোপ, জাপান, মানে পৃথিবীর 12টা বড় দেশকে টার্গেট করে আমরা একটা লিড ম্যাগনেট ডেভেলপ করতেছি। এইটা দিয়ে আমরা একটা ফ্রি ভ্যালু দিব, যেটার মাধ্যমে আমরা এই 12টা দেশের যারা ফ্যাশন হাউস ওনার এবং এইগুলোর বাল্ক কোয়ান্টিটি পারচেজার আছে তাদের অ্যাটেনশনটা আমরা নিব। তাহলে আমি ওরা একটা ভ্যালুয়েবল জিনিস দিয়ে ওর অ্যাটেনশন নিব। এই যে অ্যাটেনশন যাদের নিব, এই অ্যাটেনশন নিতে পারলেই কিন্তু তারা পরবর্তীতে অ্যাটেনশনটাকে পে করলো, পরবর্তীতে আমাকে মানি পে করবে। তাহলে আপনার মার্কেটিং এর যে মেসেজ বানাবেন, মার্কেটিং এর যা কিছু আপনি ডিজাইন করবেন, যাতে কাস্টমারের অ্যাটেনশনটা নিতে পারেন, এটা থাকবে আপনার কোর ফোকাস। সো ইউ আর ইন দ্য বিজনেস অফ অ্যাটেনশন। কত মানুষকে আপনার মার্কেটিং এর জিনিসটা কত সুন্দর করে দেখাতে পারলেন, কত ভালোভাবে ক্লিয়ারলি বুঝাতে পারলেন, সেটা হবে আপনার গেম চেঞ্জার। 3 পিস অফ ম্যাগনেটিক মার্কেটিং। ম্যাগনেটিক মার্কেটিং এর 3টা পি আছে, এই 3টা পি কে আমরা একটু দেখবো। নাম্বার 1, পজিশনিং। হু আর ইউ টু দ্য মার্কেট। পজিশনিং, মার্কেটে আপনি যেই পণ্য বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন ওইখানে আপনার পজিশনটা কি। যেমন আমি একজন সার্টিফাইড হ্যাপিনেস কোচ, এটা সবাই মোটামুটি জানে, মানে মার্কেটে এটা, মানে আমার পজিশনটা হ্যাপিনেস এন্ড হাইয়েস্ট পেইড বিজনেস কোর্স, এটা অলমোস্ট সবাই জানে, বিকজ আমার ব্রেইভ বা অন্যান্য এই কারিকুলামের কারণে মানুষ, দিস ইজ মাই পজিশন। এবং আমি বলি আই এম দ্য রোলস রয়েস ইন দ্য ট্রেনিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। আমি বলি না আমি বাংলাদেশের 1 নাম্বার, বাংলাদেশের সেরা, আমার চেয়ে অনেক ভালো থাকতে পারে, অনেক 1 নাম্বার থাকতে পারে, আই এম দ্য রোলস রয়েস, আই এম দ্য হাইয়েস্ট ভ্যালু। এখন রোলস রয়েস তো আপনি টয়টার দামে পাবেন না, 500, 1000, 5000, 10,000 টাকা পর্যন্ত কোর্স অনেক অ্যাভেলেবেল। বাট কোটি টাকার কোর্স বাংলাদেশের কয়জন মানুষের কলিজা আছে যে কোটি টাকার কোর্স অফার করবে ইটসেলফ? দিস ইজ মাই পজিশনিং, একটা ডমিনেটিং পজিশনিং আমি তৈরি করেছি। এখন প্রশ্ন হচ্ছে আপনার পজিশনটা কি? এই যে দেখেন, আমরা যদি এই যে টুথপেস্টের ব্র্যান্ডগুলো চিন্তা করেন, ক্লোজ আপ কি পজিশন করেছে? সজীব নিঃশ্বাস, দিস ইজ পজিশনিং। তারা ইউথদেরকে টার্গেট করতেছে, কাছে আসার গল্প বলে অ্যাডভার্টাইজিং করতেছে। একই কোম্পানির ইউনিলিভারের প্রোডাক্ট হচ্ছে পেপসুডেন্ট। পেপসুডেন্ট কি বলে? সজীব নিঃশ্বাস না, তারা বলে জীবাণু, 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 জীবাণু। জীবাণু ইজ দেয়ার পজিশনিং, ছোটবেলা থেকে শুনে আসেন জার্ম কিলার। তাহলে এইটা মূলত সচেতন বাবা মায়েরা বা বাচ্চাদের জন্য ফোকাস করে এই একটা অডিয়েন্স এটা কাজ করে যারা জীবাণুর ব্যাপারে সচেতন। দেখেন, আবার দেখেন ইউনিলিভারের আরেকটা আছে পেপসুডেন্ট সেন্সিটিভিটি এক্সপার্ট। সেন্সিটিভিটি আবার কাজ করতেছে সেন্সিটিভিটি নিয়ে। দেখেন তো, একই কোম্পানির টুথপেস্ট 3টার পজিশনিং আলাদা। আবার খেয়াল করেন, সাবানের দিকে যান, ইউনিলিভারেরই 3টা সাবানের এক্সাম্পল দেই। ডাভ, তাদের পজিশনিং কি? একটু সফিস্টিকেটেড। তারা বলতেছে ইটস এ বার নট সোপ, এটা তারা বার বলতেছে, ইট ময়েশ্চার ইউর স্কিনস, আপনার স্কিনকে ময়েশ্চার করে, মানে এটা সাবান না, এটা খসখসে করে, একটু সফিস্টিকেটেড, একটু প্রেজেন্টেশনটা হোয়াইট। তাদের যারা অ্যাড মানে মডেল আছে তাদেরকে দেখবেন খুব সিম্পলেস্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। আবার লাক্সের প্রেজেন্টেশন দেখেন, গর্জিয়াস, গ্র্যান্ডিওস, সেলিব্রিটি একটা ভাইব, মানে তাদের হচ্ছে একটা বোল্ডনেস, একটা বিউটি। দিস ইজ দেয়ার পজিশনিং। আবার লাইফ বয়ের পজিশনিং দেখেন, স্বাস্থ্যকে রক্ষা করে লাইফ বয়, তার মানে তারা হচ্ছে একটু স্বাস্থ্য সচেতন, একটু বেশি। আবার দেখেন 3টা সাবান, সাবানের মূল বানানোর ইনগ্রেডিয়েন্টস কিন্তু সেম, বাট পজিশনিং এর কারণে 3টার প্রাইসিং অনেক আলাদা, কিন্তু অলমোস্ট দেখবেন বানানোর খরচ কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নাই। তো এইভাবে আপনি যে কোনো ইন্ডাস্ট্রি তাকাতে দেখবেন যে প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা একটা পজিশনিং আছে। এই যে সুপার শপগুলো যদি দেখেন, আপনি দেখবেন স্বপ্ন বলতেছে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার। আবার কি বলে, মিনা বাজার বলতেছে ব্রিঙ্গিং ফ্রেশনেস টু এভরিডেস লাইফ। আবার ধরেন ডেইলি শপিং বলতেছে সহজে সবখানে। তাহলে এই যে এক একটা ব্র্যান্ড এক একটা জিনিস দিয়ে। আবার দেখেন আইফোনের পজিশনিং কি? একটু স্ট্যাটাস সিম্বল, একটু প্রিমিয়াম ক্লাস,
এটা পজিশন করতেছে। আবার সিম্ফনি এটা অন এভারেজ সবার জন্য কম টাকায় একটা ভালো ফিচার দিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার পজিশনটা কি মার্কেটে? আপনি কি একটা প্রিমিয়াম ব্র্যান্ড এরকম বুঝাইতে চান, লাক্সারি, নাকি আপনি বলতে চান আমি অ্যাফোর্ডেবল, নাকি আপনি বলতে চান যে ফাস্টেস্ট ডেলিভারি দিই আমি, নাকি বলতে চান আমার কাস্টমার সার্ভিস বেটার? এভাবে দেখেন, আপনি যদি টেলিকম কোম্পানিতে যান প্রত্যেকটার পজিশনিং আলাদা। গ্রামীণ ফোন একভাবে পজিশন, গ্রামীণ ফোনের চার্জ দেখবেন একটু একটু গ্র্যান্ডিয়াস, একটু প্রিমিয়াম, একটু ভিআইপি, একটু বিজনেস ক্লাস পিপলরা ইউজ করবে, এরকম একটা ভাব। আবার দেখেন আপনি যদি এয়ারটেল দেখেন, একটু হাঙ্কি পাঙ্কি বন্ধুদের নেটওয়ার্ক এটা সেটা বলে লাফালাফি ঝাপাঝাপি করতেছে, আলাদা পজিশনিং। প্রত্যেকটা ব্র্যান্ড দেখেন প্রত্যেকটা প্রোডাক্টকে আলাদা পজিশন করেছে, যে আপনি কাস্টমারের মাথায় কোন জায়গাটা দখল করতে চান, এটা হচ্ছে পজিশনিং। তাহলে হু আর ইউ টু দ্য মার্কেট, অর্থাৎ কাস্টমারের ব্রেইন আপনাকে কি হিসেবে মানে কনসিডার করবে, ওই জায়গাটা আপনার কমিউনিকেশন দিয়ে মার্কেটিং দিয়ে বুঝাইতে হবে, তখন সে এটা করবে। দেখেন ফ্যাশন হাউসগুলো এক্সটেসি একভাবে পজিশনিং করেছে, আবার যদি নবরূপা দেখেন, আরং দেখেন, এক একজনের এক একভাবে কমিউনিকেশন করে পজিশন করেছে। নাম্বার 2, প্রমিস। হোয়াট ট্রান্সফরমেশন ডু ইউ অফার? অর্থাৎ আপনি কাস্টমারের জন্য কোন জিনিসটা প্রমিস করছেন, কোন জিনিসটা অফার করছেন, যেটার মাধ্যমে কাস্টমার আসলে আলটিমেটলি বুঝবে যে না, আমি ওনার থেকে এই ট্রান্সফরমেশনটা, এই ভ্যালুটা পাচ্ছি, ওই জিনিসটা অফার করা। আজকে দেখেন নাইকি বলতেছে তাদের পজিশনিং এর জায়গা থেকে, নাইকি কি করতেছে, মূলত স্পোর্টসম্যানদের উইনিং স্পিডকে তারা সেল করতেছে। আবার এই দিকে খেয়াল করে দেখেন আমাদের রিন কনফিডেন্স সেল করতেছে, সাদা হয়ে যাও। তার মানে তারা অফার করতেছে যে আমার সাবান দিয়ে তুমি, আমার ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচলে একদম ধবধবে সাদা কনফিডেন্স তুমি ফিজে পাবো। ফেয়ার এন্ড লাভলি বলতেছে ফর্সা করা, এই যে কনফিডেন্সের জায়গাটাকে তারা হাইলাইট করতেছে। তো আপনার প্রমিসটা, অফারটা মার্কেটের জন্য কি থাকবে? আমি যেমন বলতেছি সুপার চার্জিং পার্সোনাল গ্রোথ, আমি যেমন বলতেছি হেল্পিং এন্টারপ্রেনার বিল্ড 8 or 9 ফিগার বিজনেস। তাহলে যারা 8 or 9 ফিগার বিজনেস বানাইতে চায়, আমি এটা অফার করার কারণে শুধু তারাই আসবে, অন্যরা কিন্তু আসবে না। আবার আমি বলতেছি মেকিং পিপলস হার্ড টাইম হ্যাপিয়ার, যারা অনেক টাকা আর্ন করেছে বা ফ্যামিলির কোনো দুশ্চিন্তা নিয়ে আছে, কোনো ঝামেলায় আছে, তাহলে এই যে হার্ড টাইমের মধ্যে যারা আছে তাদেরকে আমি হ্যাপিয়ার টাইমে কনভার্ট করবো। দিস ইজ মাই অফারিং। তাহলে এই অফারিং এর মাধ্যমে বুঝে যাচ্ছে কার জন্য কোনটা দরকার, সে আমার ওই কোর্সটাকে এনরোল করছে। এন্ড নাম্বার 3, প্রুফ। হোয়াই শুড দে বিলিভ ইউ? কেন সে আপনাকে বিলিভ করবে? রিজন টু বিলিভ। আপনি যে ক্লেম করতেছেন আপনার প্রোডাক্ট দিয়ে ট্রান্সফরমেশন বা আপনার প্রোডাক্ট দিয়ে তার এই ডেভেলপমেন্টটা হবে, হোয়াই শুড দে বিলিভ আপনার প্রোডাক্ট? যেমন আমার কোর্সগুলোর একটা স্ট্যান্ডার্ড আছে, বিধায় আমার আইএসও সার্টিফিকেশন আছে, আমি ইউনিভার্সিটিগুলোতে ক্লাস নেই, আমাকে নিয়ে ফিচার করা হয়েছে, আমাকে জাতীয়ভাবে অনেকগুলো পুরস্কৃত করা হয়েছে, আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো সার্টিফিকেশন আছে, আমার অনেক স্টুডেন্ট, অনেক ব্রেভ মেম্বারদের হিউজ পরিমাণে অ্যাচিভমেন্ট আছে, হিউজ, যেটা আমি যদি সোশ্যাল মিডিয়ায় দেওয়া শুরু করি আগামী 1 বছর দিলেও শেষ করতে পারবো না, যে এত ডেভেলপমেন্ট। মানে একজন মানুষ ঋণ থেকে ধরেন 70 লাখ টাকা ঋণ থেকে এসে 50 কোটি টাকা এসে সেল করে ফেলছে। মাসে যে 1 লাখ টাকা আর্ন করতো সে এখন মানে মাসে 20 লাখ টাকা আর্ন করে। এই ধরনের যখন অনেক অ্যাচিভমেন্ট, দিস ইজ মাই প্রুফ। সো হোয়াই শুড দে বিলিভ? আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন, কেন আমি এটা বিশ্বাস করব আপনার প্রোডাক্ট নিলে আমার কাজ হবে বা আমার জন্য উপকার হবে? এই 3টা পি, অর্থাৎ পজিশনিংটা ঠিক জায়গায় আনলে, প্রমিসটা, অফারিংটা ঠিক মতো করতে পারলে, আর যদি এটা প্রুভেন হয়, আপনি দেখাইতে পারেন যে হ্যাঁ আমার বিএসটি করা, আইএসও সনদ আছে, এই যে কাস্টমার রিভিউ, এই যে আমার এক্সপার্টাইজ, এই যে আমার সার্টিফিকেশন, এগুলো দিয়ে যখন রিজন টু বিলিভ দিতে পারবেন, কাস্টমার মুড়ির মতো কিনবে, মরিয়া হবে আপনার কেনার জন্য। দিস ইজ কল্ড ম্যাগনেটিক মার্কেটিং। এই জিনিসটা দেখেন আমি একসাথে কম্বাইনলি করতে পারছি বিদায় আমার নাম মানুষ যেখানে দেখে ওইখানে কিন্তু ওই প্রোডাক্ট কেনার জন্য মানুষ পাগল হয়ে যায়। মানি মেসেজ। মানি মেসেজ কিভাবে ডেভেলপ করবেন? প্রথম যে জিনিসটা নিয়ে কাস্টমারকে নোটিস করাবেন সেটা হচ্ছে পেইন। তার পেইন পয়েন্ট কোনটা, আপনি যে পণ্য বা সার্ভিস নিয়ে তার কাছে যেতে চাচ্ছেন, এই পণ্য বা সার্ভিস নিয়ে তার পেইন কোনটা। আপনি দেখেন আপনারা উদ্যোক্তা, আপনাদের পেইন পয়েন্ট ধরে কিন্তু আমি কমিউনিকেশন করেছি। দেখেন আমার ল্যান্ডিং পেজ, আমি যে অ্যাডগুলো আপনাদেরকে দেখাইছি ওইখানে কিন্তু আপনার পেইনে হিট করা ছিল, যে হজবরল বিজনেস আর কতকাল, ব্যবসা করতে গিয়ে ভয়াবহ ভুলের সম্মুখীন হচ্ছেন না তো, তো ব্যবসা নেমে দেউলিয়া হওয়ার উপক্রম, এই ধরনের পেইন স্টেটমেন্ট গুলো দিয়ে আমি আপনার অ্যাটেনশনটা নিয়েছি, কারণ অ্যাটেনশন ইজ দ্য আলটিমেট মার্কেটিং। সো এই অ্যাটেনশন দিয়ে আমি প্রমিস দিয়েছি
যে আপনার মতো এরকম অবস্থায় আমিও ছিলাম, আপনি আমার এই কোর্সটা করলে আপনি এরকম এই জিনিসগুলোর সমাধান খুঁজে পাবেন। দেন আমি প্রুফ দিয়েছি। প্রুফ কি? আমার সার্টিফিকেশন, আমার প্রিভিয়াস মেম্বারদের কিছু ডেটা, কিছু রিভিউ, এগুলো আমি দিয়েছি। দেন আমার পার্সোনালিটি, সোফার আমার ভিডিও বা আমার সবকিছু প্রেজেন্টেশন, এগুলো দেখে আপনি বুঝতেছেন যে লোকটার পার্সোনালিটি একটা অবস্থান আছে। আপনাকে দেখে যদি মনে হয়, আমাকে দেখে যদি কারো মনে হইতো আমি মসজিদের খিচুড়ি খাই, তাহলে কেউ আমার বিজনেসের কোর্সে আসতো না। যখন দেখছে যে না, ওনার ওয়ে অফ প্রেজেন্টেশন, আমি যেই ব্লেজার গুলো পড়তেছি এগুলো সব হাই ভ্যালুর, এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সব, বারবেরি অথবা ধরেন যারা মানে ইন্টারন্যাশনাল টপ ব্র্যান্ডের, আমি একটা ঘড়ি পড়তেছি র্যাডো বা রোলেক্স, যেটার দাম 2 লাখ 3 লাখ টাকা। মানে ওয়ে অফ প্রেজেন্টেশন, আমি অ্যাজ এ বিজনেস কোচ, আমার অবস্থান যদি নড়বড় থাকে, আমার পজিশন যদি ঠিক না থাকে, আমার পার্সোনালিটি যদি ওই স্ট্যান্ডার্ডে না হন, কেউ কিন্তু আমার কাছে আসতো না। সো প্রত্যেকটা ব্র্যান্ড, আপনি বলবেন আপনি তো একটা পার্সোনাল ব্র্যান্ড কোর্স বিক্রি করেন, আমি তো প্রোডাক্ট বিক্রি করি। প্রত্যেকটা প্রোডাক্টেরও একটা পার্সোনালিটি থাকে। এটা আমার লং কোর্সে যখন আপনারা জয়েন করবেন, আমার ব্র্যান্ডিং এর উপরে একটা ক্লাস করানো আছে, সেখানে আমি দেখাইছি 12 টাইপস অফ ব্র্যান্ড পার্সোনালিটি। একটা ব্র্যান্ড আসলে কেমন হবে? ব্র্যান্ড কি ইনোভেটিভ ব্র্যান্ড হবে? ব্র্যান্ডটা কি জোকার হবে? এই যে যে আপনারা যত কমিউনিকেশন করেন, এটা একটা পার্সোনালিটি মেনটেন করতে হবে। পার্সোনালিটি কি জিনিস? সহজভাবে যদি আমরা বলি, যখন আমরা বন্ধুরা আড্ডা দিই, ধরেন আপনার 5টা ফ্রেন্ড একসাথে আড্ডা দিচ্ছেন, বলেন তো 5টা ফ্রেন্ড কি সেম হবে? না, অবশ্যই। এর মধ্যে একজন দেখবেন একটু জোকার টাইপ, সারাক্ষণ ফানি জোক করতেছে, মজা করতেছে, হাসতেছে, লাফাইতেছে। এর মধ্যে একজন দেখবেন একটু গুরু গম্ভীর, একটু ওয়াইজ, মানে ও শুধু জ্ঞান গর্ভ আলোচনা করে। এর মধ্যে একজন দেখবেন আবার খুব ইন্ট্রোভার্ট, সে কথাই বলে না, খুবই লাজুক। এই যে যে এক একজনের এক একটা পার্সোনালিটি মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা ব্র্যান্ডেরও কিন্তু এমন পার্সোনালিটি আছে। আপনি যদি আমার ব্র্যান্ডের কমিউনিকেশন দেখেন, এটা একটু ম্যাজিশিয়ান পার্সোনালিটি, মানে জাদুকরি, মানুষের লাইফ চেঞ্জ, বিলিভ, এগুলো নিয়ে কথা বলতেছি। আবার আপনি যদি আমাদের ন্যাচারালসের পেজে যান, এটা দেখবেন আরেকটা পার্সোনালিটি, কেয়ার গিভার, অর্থাৎ যত্ন করা, বাবাকে যত্ন করো, পৃথিবীর যত্ন করো, মায়ের যত্ন করো, এরকম একটা পার্সোনালিটিতে ব্র্যান্ডটা ক্যারি হচ্ছে। সো প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা একটা পার্সন। দেখেন তো, জোকার যেই ফ্রেন্ডটা আর যেই ফ্রেন্ডটা একটু ভাবুক বা যেই ফ্রেন্ডটা একটু জ্ঞান গর্ব, বলেন তো দুইজনের মধ্যে আপনি কার কথা বিলিভ করবেন? যে এরকম জ্ঞান গর্ব পার্সোনালিটিতে বিলিভ করে, সে কিন্তু ওই জ্ঞান গর্বটা ইয়া করবে। আবার যে একটু জোকার ফানি টাইপ, অনেকে আবার তার সাথে অ্যাড হবে। এটা কিন্তু কোনো নির্ধারিত নাই যে আমার ব্র্যান্ডটা জ্ঞান গর্ব ওয়াইজ দেখাইতে হবে বা জোকার হওয়া যাবে না। পৃথিবীতে বহু ব্র্যান্ড আছে দেখবেন ফানি ব্র্যান্ড, তারা সারাক্ষণ ফান মাস্তি করে। তাহলে ফান মাস্তি যারা করে, ওই ব্র্যান্ডগুলো তাদের সাথে কানেক্ট হয়ে যায়। আবার উড়াধুরা অনেক ব্র্যান্ড আছে, যারা দেখবেন খুব উড়াধুরা কমিউনিকেশন করে, এমন ড্রেস আপ পরায়, এমন উইয়ার্ড উইয়ার্ড কাজ করে, উল্টা পাল্টা। এইগুলো দেখবেন যে ওই পার্সোনালিটি মানুষগুলো ওই ব্র্যান্ডটাকে পছন্দ করতেছে। তাহলে আপনার ব্র্যান্ডের একটা পার্সোনালিটি আপনাকে ডিফাইন করতে হবে, যেটা আমি ব্র্যান্ডের আলাদা ক্লাসে আমি প্রায় 3 ঘন্টায় ডেসক্রাইব করেছি। এই 12টা পার্সোনালিটি কোনটা কি কাজ করে, কিভাবে কমিউনিকেশন করতে হয়, ওই ক্লাসটা আপনারা করে নিলে আপনার ব্র্যান্ডের আপনি পার্সোনালিটি সেট করতে পারবেন যে আমার ব্র্যান্ডটা এরকম। আপনারা জানেন যে আমার ন্যাচারালসের একটা ব্র্যান্ড ছিল নবশক্তি নামে, পুরাই ফানি। ওইটার মধ্যে আমরা যত পোস্ট দিতাম, মানুষ পড়তে পড়তে হাসতে হাসতে পাগল হয়ে যেত, এরকম অবস্থা। সবকিছু নিয়ে আমরা শুধু ফান করতাম, কারণ আমরা ওইটা একটা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট, ওই পার্সোনালিটির সাথে ওইটা যায়। এখন একটা ধরেন একটা ব্যাংক, ওর ব্র্যান্ড পার্সোনালিটি কেমন হবে? ও কি ফানি হবে? ও কি মজা মাস্তি বলবে, হই হুল্লোড় দোস্ত এগুলো বলবে? বলবে না কিন্তু। ও একটু গ্র্যান্ডুয়াস, হইতে একটু প্রিমিয়াম, ওই যে জ্ঞান গর্ব বন্ধুর মতো পার্সোনালিটি থাকবে। কিন্তু একটা কন্ডোমের বিজ্ঞাপন যখন দিবে বা এই জাতীয় কোনো প্রোডাক্ট, তখন কিন্তু ও দেখবেন ফান। আপনি যদি এই ইয়াগুলো দেখেন, দেখবেন যে প্রচুর ফান করতেছে, মাস্তি করতেছে। সেটা প্রোডাক্ট এবং ব্র্যান্ড টু ব্র্যান্ড ভেরি করে, যে আমার ব্র্যান্ডটাকে আমি কোন পার্সোনালিটির ব্র্যান্ড বানাইতে চাই, তাহলে ওই পার্সোনালিটির মানুষগুলো আপনার ব্র্যান্ডের সাথে কানেক্ট হবে। তাহলে পেইন স্টেটমেন্ট আমরা কানেক্ট করলাম, আমরা একটা প্রমিস দিলাম যে আমি তোমার এই পেইনটা দূর করে দিব, দেন আমি একটা প্রুফ দিলাম যে আমি তোমার এই পেইন দেখো, এর আগেও আমি কয়েকজনের দূর করেছি। তারপরে আমার পার্সোনালিটিকে প্রপারলি যখন ওর সামনে প্রেজেন্ট করলাম, তখন এটা হচ্ছে একটা প্রফিটেবল পজিশনিং। তখন এটা মানি মেসেজ, যে একজনের পেইন রিলিভের স্টেটমেন্ট আছে, পেইনটা কিভাবে আমি ইয়া করব, প্রমিস দিচ্ছি, আমি প্রুফ দেখিয়েছি, এবং আমার পার্সোনালিটি এটার সাথে অ্যালাইন। তখন দেখবেন যে মানুষ আপনার থেকে কেনার জন্য মরিয়া হচ্ছে। পিলার নাম্বার 3, এবার মেশিন। বিল্ড আ বিজনেস দ্যাট স্কেলস উইদাউট স্ট্রেস। বিজনেসকে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে হবে, যাতে আমার প্ল্যান ছাড়া এটাকে স্কেল আপ, আমার স্ট্রেস ছাড়া, প্রেশার ছাড়া এটা সুন্দর করে স্কেল আপ করা যায়। এই জন্য আমি বলছি, স্কিল থাকলে
প্রতিটা বিজনেস এক একটা মানি মেশিন বা ক্যাশ মেশিন। মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।